দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। রাজনীতিতে কথার লড়াইয়ে বাড়ছে মাঠের উত্তাপ। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সরব স্থানীয় রাজনীতি। উপজেলার প্রথম ধাপের ভোটের হার নিয়ে অস্বস্তি। সবার মাঝে ভোটার বাড়ানোই এখন প্রধান চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে স্টুডিওতে তিনজন অতিথি আছেন। আজকে আমরা শিরোনাম ঠিক করেছি নির্বাচন, রাজনীতি ও প্রাসঙ্গিক ভাবনা। এই শিরোনামে আমরা শুরুতে পরিচয় করে দিতে চাই আমাদের অতিথিদের সঙ্গে। আমরা শুরুতেই আমাদের সঙ্গে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান গণমাধ্যম ব্যক্তিত্ব, প্রধান নির্বাহী, প্রধান সম্পাদক গ্লোবাল টেলিভিশন। আছেন সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। এবং আছেন শ্যামল দত্ত, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমরা শুরুতেই জনাব শ্যামল দত্ত আপনাকে দিয়ে শুরু করতে চাই। দীর্ঘদিন আসলে জাতীয় নির্বাচন অর্থাৎ দ্বাদশ সংসদ নির্বাচনের পরে আমরা দেখলাম যে মাঠের রাজনীতি অনেকটা নিরুত্তাপ ছিল আর কি, মানে উত্তাপহীন। সেক্ষেত্রে ডোনাল্ড লু আসছেন বাংলাদেশে। আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বললেন যে ডোনাল্ড লু আসার খবরে চাঙ্গা হয়ে উঠছে বিএনপি। মানে কথার লড়াই কিন্তু চলছে। এই কথার লড়াই কি মাঠের রাজনীতিকে উত্তপ্ত হয়ে ওঠার শঙ্কা দেখেন কিনা? এই মুহূর্তে সেরকম আশঙ্কা করার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কারণ কিছুই নাই, তো ওই জন্য আমাদের নেতারা কিছু কথাবার্তা বলে গণমাধ্যমকে একটু জিয়ে রাখেন কিছু ইস্যু আর কি। আমার মনে হয় না এই মুহূর্তে এমন কোনো ইস্যু আছে। বরং আমি কতগুলো জিনিস দেখি যে আপনি বললেন ডোনাল্ড লু আসছে। ডোনাল্ড লু কেন আসছেন এটা নিয়ে একটা বড় কৌতূহল আছে। তিনি প্রধান বৈঠকটি করবেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান রহমানের সাথে। সালমান রহমান ইজ নট এ পলিটিক্যাল ফিগার, ফলে তার আসার উদ্দেশ্যের একটা বড় কারণ হতে পারে বাণিজ্য। এটা আমি ঠিক ধারণা করছি। কৌতূহল আছে অনেকগুলো বিষয়ে, রাজনীতিতে না হোক, মানে যেগুলো রাজনীতির সাথে সম্পৃক্ত কিছু ঘটনা, যেমন নতুন মার্কিন অ্যাম্বাসেডারের নাম এসছে, ফলে পিটার হাস চলে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিন্ত। এটাও একটা বিরাট বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় ঘটনা। হয়তো এটা কখনো বড় ঘটনা হতো না, কোনো দেশে অ্যাম্বাসেডার আসবে যাবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু পিটার হাসের যে পরিমাণ তৎপরতা ছিল 7ই জানুয়ারি আগ পর্যন্ত, ফলে তার যাওয়াটাও একটা অনেকের কাছে বড় কৌতূহল নির্দিষ্ট মেয়াদের আগেই। দ্বিতীয়ত হচ্ছে যে গত দুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করে গেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর একটা মন্তব্য করেছেন যে ভারত অনেক কাছে, চীন অনেক দূরে। এটা কি মিন করেছেন আমি ঠিক একটু দূরে বলতে পারবো না। সো দিজ আর নতুন ফেনোমেনন। এবং ভারতে একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের যারা সুধী সমাজ তারা কৌতূহলের সঙ্গে তাকিয়ে আছে সেখানে কি করতে যাচ্ছে। জুনের প্রথম সপ্তাহে নির্বাচনের ফলাফল পাওয়া যাবে, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যাবেন, এরকম একটি কথাও আসছে। ফলে রাজনীতির আমার মনে হয় পেরিফেরির ভিতরে বড় ঘটনা হচ্ছে এগুলো। এর মধ্যে আপনার পার্বত্য চট্টগ্রাম অশান্ত, যেটি আপনি জানেন কুকিচিনের ঘটনার পর এখনও পর্যন্ত সেই 14টি অস্ত্র উদ্ধার হয়নি, 10টি পুলিশের, 4টি আনসারের। এই সংকটের কি সমাধান হবে সেটাও বুঝতে পারছি না। প্রতিনিয়ত সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনা ঘটছে। বরং আমার মনে হয় যে বাংলাদেশের অভ্যন্তরে একটা বড় ঘটনা। এবং আরেকটি বড় ঘটনা ইশতিয়াক ভালো বলতে পারবে আরও, ও ইকোনমিক রিপোর্ট করে 1 লাখ ডলারের দাম বেড়ে গেল। এটার মাল্টিপ্লাইং মানে ইম্প্যাক্ট আছে অর্থনীতির উপরে। আমরা যারা ইম্পোর্ট বেস ইকোনমি, সেখানে এটা একটা বড় ধরনের এফেক্ট করবে। এক্সপোর্টাররা কিছু লাভ করলেও কিন্তু আমাদের একটা নেতিবাচক প্রভাব পড়বে। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে সামনে একটি বাজেট আসছে জুন মাসের প্রথম সপ্তাহে। আমি জানি না যে এবারের বাজেটে যেটা আমরা আভাস পাচ্ছি যে আইডিবিটাকে কাটছাট করা হচ্ছে এবং একটা উচ্চাভিলাষী বাজেট না দিয়ে রিয়েলিস্টিক বাজেট দেওয়ার জন্য একটা তৎপরতা আছে। এবং এর পেছনে অনেকেই মনে করেন যে আইএমএফের একটা চাপ আছে এখানে। এখন বাংলাদেশে যা কিছু ঘটছে অর্থনীতির ক্ষেত্রে, এবং অনেকেই বলেন যে পুরোটাই আইএমএফের প্রেসক্রিপশনে। এই সমস্ত বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনকে অনেকখানি রাজনীতির চাইতে, আপনি যেটা মনে করছেন যে বাহাসের যে পলিটিক্স, তার চাইতেও আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম প্রভাব ফেলছে। এর মধ্যে প্রচণ্ড বিদ্যুতের ঘাটতি। আমরা জানি যে বিদ্যুতের সারপ্লাস, কিন্তু কোনো কোনো গ্রাম থেকে আমরা খবর পাচ্ছি 4 দিন ধরেই বিদ্যুৎ নাই, একটা না। ঢাকা শহরেও কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে, কিন্তু এগুলো নিয়ে কারো কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। এক্স্যাক্টলি কী কারণ, কোথায়, কেন এই সংকটগুলো এত কিছুর পরও। এই জায়গাতেই আমার মনে হয় আমাদের দেশের মানুষের জীবন, দৈনন্দিন জীবন, এগুলো নিয়েই আবর্তিত হচ্ছে।
ওবায়দুল কাদের কি বললেন কিংবা পলিটিক্সে বিএনপি কি সমাবেশ করলো, ইট ডাজন্ট ইমপ্লিকেট পাবলিক লাইফ। মানুষের জীবনে এর কোনো প্রতিক্রিয়া নেই আসলে, সত্যিকার অর্থে বলতে গিয়ে এগুলো নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসলে একই ধরনেরই প্রশ্ন, আমরা হয়তো উপজেলা নির্বাচন নিয়ে কথা বলবো, তবে এই যে গত 15 বছর ধরে আসলে রাজনীতি তেমন কোনো বড় পরিবর্তন বা তেমন কোনো সংখ্যার জায়গাগুলো আমরা সেইভাবে দেখিনি, যদিও বিএনপির কিছু আন্দোলন দেখেছি। হঠাৎ করে আসলে নিরুত্তাপ রাজনীতিতে আবার কথার লড়াই চলছে, এটি কেন? এই যে এখন অর্থনীতি অর্থাৎ হঠাৎ করে ডলারের দাম বেড়ে যাওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর মধ্যে রাজনৈতিক সংখ্যা যদি আবার দেখা দেয়, সেক্ষেত্রে আসলে কোনো মানে নতুন কোনো সংখ্যা থাকবে কিনা? বা আসলে দেশে একটি কার্যকর বিরোধী দল না থাকলে যা হয়, সরকারি দল বেপরোয়া হয়ে যায়, লাগামহীন কথাবার্তা বলে এবং বিরোধী দল তার জবাবও দিতে পারে না। আজকে বন্ধু শ্যামল দত্ত যে সব সমস্যার কথা বললেন, এটি নিয়েই বিরোধী দলের রাজনীতি করার কথা, এটি সামনে আনার কথা। সরকারের ব্যর্থতা বিফলতা এসব বলবে, কিন্তু তারা আছে কিন্তু ওই অবৈধ সরকার, ফ্যাসিস্ট সরকার, বা কোন ভারতীয় পণ্য বর্জন করতে হবে, এসব নিয়ে। সুতরাং এক ধরনের আমরা কি বলে খুবই বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে আছি, এবং তাতে জনজীবনের যে সমস্যা সেটা আরও প্রকট হচ্ছে। এই যে ডলারের সেটা আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী হয়েছে, ডলারের যে বিপরীত টাকার অবমূল্যায়ন হলো, প্রতিটি আমদানি পণ্যের উপরের প্রভাব পড়বে। হ্যাঁ, কিছু প্রবাসী আয় বা রপ্তানির ক্ষেত্রে আমরা কিছু সুবিধা পেতে পারি, কিন্তু প্রতিটি পণ্যের দাম বেড়ে যাবে, এটি একটি। আপনি এমনকি ডলার সংকট তো অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে আমাদের কাছে যে পাওনা সেটা দেয়া পরিশোধ করা যাচ্ছে না। ঋণ পরিশোধ থেকে শুরু করে সবটার মধ্যেই একটা বড় ধরনের কি বলে একটা আশঙ্কার মধ্যে আছে। উপজেলা নির্বাচন হয়েছে, নির্বাচনটি যেভাবে হওয়ার কথা হয়নি। কে দায়ী বেশি সেই বিতর্ক পড়ে বা সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতে পারে, কিন্তু আমরা একটা নির্বাচন পাইনি, মানে কাঙ্ক্ষিত নির্বাচন পাইনি, যেখানে ভোটাররা বাছাই করার সুযোগ পাবে। একই সঙ্গে একটি নির্বাচন যে রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে না, সেই রাজনৈতিক নেতৃত্ব অর্থনীতির ক্ষেত্রে, আইনের শাসনের ক্ষেত্রে, মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সুশাসন দিবে, এটি খুব অস্বাভাবিক মনে হয়। আমরা একটু ভালো এর চেয়ে বোধহয় একটু ভালো থাকতে পারতাম, মানে দেশের মানুষ ভালো থাকতে পারত। আর সেটি রাজনৈতিক নেতৃত্ব এই যে কথার লড়াই, বাহাস ইত্যাদি করে, যেমন দেখুন জাতীয় নির্বাচন নিয়ে কত কিছু হলো, 5 বছর ধরে আন্দোলন। আমরা এই 30 বছরে কতগুলো নির্বাচন দেখেছি, এবং মানে কোনো আন্দোলনের বাইরে কোনো দিন ছিল না, যে কোনোভাবেই, হয় রাজপথে, না হলে ড্রয়িং রুমে, না হলে কথার লড়াই, না হলে বিবৃতি। অন্তত আমরা তো এখন দেখি যে 2 দলের নেতারা যেদিন বক্তৃতা দেওয়ার সুযোগ পান না, সেদিন বিবৃতি দেন, বিবৃতি দিয়ে একে অপরের বিরুদ্ধে করেন। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটি কথা বলছেন যে বিএনপিকে নাকি ডাবল শিক্ষা দেবেন, মানে যে শিক্ষা 15 বছরে দেয়া হয়েছে তাতে নাকি হয়নি। এখন এই যে ডাবল শিক্ষা, আমাদের রাজনীতি যখন শিক্ষা দেয়, শিক্ষা নেয় না, তা আমার মনে হয় যে যদি তার নেতারা শিক্ষা নিতে। বিএনপিও বলছে, আজকেও বলেছে যে অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। কে বলছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব। হ্যাঁ, তাহলে সেই দৃশ্যমান করুক তারা, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, কারণ দেশে প্রধানমন্ত্রী আছে, যে মন্ত্রিসভা আছে, জাতীয় সংসদ আছে, তাহলে তারা বলুক যে এরা চালাচ্ছেন না, কে চালাচ্ছেন। আমি বলছি যে কিন্তু সরকারের নীতি কর্মসূচি নিয়ে সমালোচনা করা, অদৃশ্য শক্তি চালাচ্ছে মানে সরকারকে চ্যালেঞ্জ করা বা সরকারকে না মানা। তাহলে সরকারকে না মানলে তাহলে এমন আন্দোলন করতে হবে, গণ আন্দোলন করতে হবে সরকার যাতে পড়ে যায়, তা তো পড়েনি। আমি আপনার কাছে আসবো, আমি যেতে চাই জনাব সৈয়দ ইশতিয়াক রেজা আপনার কাছে। আসলে এই আমাদের যে অর্থনৈতিক পার্সপেক্টিভ থেকে যদি বলি যে এখন ডলারের দাম বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বা আমরা বারবার বলি যে হয়তো বিশ্ব সংকটের কারণে আমাদের এই পরিস্থিতি হচ্ছে, আমরা এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণের এখন যে পরিস্থিতি চলছে কোনো সম্ভাবনা? এখন তো সার্জিক্যাল অপারেশন, আর কোনো উপায় নেই। এখন আমরা যে জায়গায় এসেছি, IMF এর কাছে যেহেতু আপনাকে হাত পাততে হচ্ছে, এবং যেহেতু আপনাকে বাজেটারি সাপোর্ট ডোনরদের কাছ থেকে নিতে হবে, সামনে বাজেট যেটা শ্যামলদা বলছিলেন,
সুতরাং এখানে অনেকগুলো নীতির কৌশলের জায়গা আছে, যেগুলো জায়গাতে সরকারকে অনেক ভেবেচিন্তে পা ফেলতে হচ্ছে। ডলারের বিপরীতে টাকার মানটা আমরা একসময় জোর করে শক্তিশালী করে রেখেছিলাম, ৮০-৮২ টাকায় রেখে দিয়েছিলাম। তখনই আসলে এটাকে অ্যাডজাস্ট করা উচিত ছিল। তখন আমরা বাজার নির্ভর হইনি, তখন আমরা জোর করে ধরে রেখেছিলাম, এবং এতে করে যেটা হয়েছে টাকা তার মার্কেটটা হারিয়েছে। যদি সঠিক সময় আমরা এটা করতে পারতাম ভালো হতো। এখন এসে ক্রলিং পেগ পদ্ধতি যেটা করেছে সেখানে আবার আধা আধি করেছে। আমরা বিনিময় হারটা মার্কেট ওরিয়েন্টেড করেছি, কিন্তু ডলারের সীমা আবার সরকারের হাতে রেখে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক করবে। এতে করে একটা সমস্যা তৈরি হচ্ছে যে পুরোটাই মার্কেট হলো না, আবার নিয়ন্ত্রণটা পুরো থাকলো না। ব্যবসায়ীরা যে প্রতিক্রিয়া জানিয়েছে যে জিনিসপত্রের দাম বাড়বে, যেহেতু আমাদের অর্থনীতি আমদানি নির্ভর, রপ্তানিকারকরা কিছু সুবিধা পাবে, কিন্তু রপ্তানিকারকদেরও আবার কিছু অসুবিধা হবে, কারণ র মেটেরিয়াল আমদানি, রিজার্ভ তো কমছে। হ্যাঁ, রিজার্ভ কিন্তু র মেটেরিয়াল আমদানি করতে হয়। রিজার্ভ তো কম আছে, 14 বিলিয়ন আছে এখন, সেটা তো কম আছে। সুতরাং রপ্তানিকারকরাও যে ফুল বেনিফিট পাবে তা নয়, তাদেরও কিন্তু র মেটেরিয়াল আমদানি করতে হয়, এবং জিনিসপত্রের দামের ক্ষেত্রে একটা প্রভাব এটার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে বাজারের অর্থনীতিবিদরা বলছেন। আমাদের অর্থনীতির প্রধান সমস্যা হয়ে গেছে আমাদের আয় ব্যয়ের সমন্বয়হীনতা। আমি যত আয় করি তার চেয়ে বেশি ব্যয় করি, এবং আমরা প্রাক্কলিত ব্যয় করি, অর্থাৎ আগে ব্যয়টা ধরে নেই, তার আয়ের খবরটা আমার থাকে না, এবং আমার সরকার পরিচালনার ব্যয়টা বাড়তে বাড়তে এটা 43% চলে গেছে। অর্থাৎ যা কিছু আমি আয়ের জনগণ থেকে নিচ্ছি কর হিসেবে, ভ্যাট হিসেবে, ইত্যাদি হিসেবে, সেটা চলে যাচ্ছে পরিচালনার খাতে। সত্যিকারের অর্থে জনগণের কল্যাণে ব্যয় হচ্ছে খুব কম, এবং রাষ্ট্রীয় বিনিয়োগ একটা পর্যায়ে এত বেড়ে গেছিল, প্রাইভেট সেক্টরের বিনিয়োগও সেভাবে পারে নাই, যার কারণে এখন সরকারকে ব্যয় কমাতে হচ্ছে, উন্নয়ন ব্যয় কমাতে হচ্ছে। এই সব কিছুর একটা রিফ্লেকশন হতে পারতো যদি আমরা প্রাইভেট সেক্টরকে সেইভাবে ব্যয়ের বিনিয়োগের দিকে আনতে পারতাম। কিন্তু গত 15 বছর ধরে বিনিয়োগ 21% আটকে আছে জিডিপির, এবং এটা এবার আরো কমে যাবে। এখনকার যে পরিস্থিতি, সেখান থেকে উত্তরণের সম্ভাবনা, এটা উত্তরণের একটা উপায় হলো সরকারকে বেশ কিছু কাজ করতে হবে। একটা হলো আমার অননুমোদিত উন্নয়ন প্রকল্পের দিকে নজর দিতে হবে। আমরা যেমনি তেমনি উন্নয়ন প্রকল্প আর নেওয়া যাবে না। উন্নয়ন প্রকল্পগুলো কত সময়ে কত টাকা ব্যয় হয় তার একটা অডিটিং প্রয়োজন, এবং এখানে যে নিজের অর্থায়নে যে উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছিল সেই জায়গা থেকে সেখানে কেন এত দুর্নীতি হলো, কেন এত ব্যয় বাড়লো, এটা স্বীকার করতে হবে। স্বীকার করে সেখানে একটা লাগাম টেনে ধরতে হবে। সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে যে আমি উন্নয়ন প্রকল্পে ব্যয় করলাম, কোন বুদ্ধিতে করলাম, কেন করলাম, এর কোনো জবাবদিহিতা নাই কিন্তু। এবং প্রতি বছর একটা কাজ হয়, আমি একটা বাজেট করি, সেটা বাস্তবায়ন করতে পারি না, বছরান্তে মানে অর্থ বছরের শেষে গিয়ে একটা সংশোধিত বাজেট করি, কমিয়ে নিই আমার লক্ষ্যমাত্রা। এবারও প্রায় 47,000 কোটি টাকা কমে যাবে বাজেট থেকে। তো এটার কোনো জবাব দিতে নাই, কোথাও কোনো আলোচনা নাই, পার্লামেন্টে এটা কোনো আলোচনা হয় না, উঠে পাশ হয়ে যায়। এমপিরা কোনো প্রশ্ন তোলে না যে আমাদেরকে দিয়ে যে বাজেট আপনি করালেন সেটা কেন কমাচ্ছেন, কেন ব্যয় করতে, কেন আপনি আয় করতে পারলেন না। এনবিআর প্রতি বছর তার লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকে, কোথাও কোনো জবাব দিতে নাই, বরং উল্টো প্রতি বছর তার টার্গেট বাড়ছে, সরকারি কর্মকর্তাদের ব্যয় বাড়ছে, অনুৎপাদনশীল ক্ষেত্রে ব্যয় বাড়ছে। সংসদে সেই আলোচনাটা জরুরি ভিত্তিতে শুরু করা দরকার। এবং আমার বাজেটের 10 বছর ধরে আমরা দেখছি যে বাজেট বাস্তবায়ন করতে পারছি না। বাস্তব ভিত্তিক বাজেট করাটাই হলো এখন আমার সামনের, অন্তত সামনের বার যেহেতু বাজেট সামনে, এটাই হলো আমার এখন করণীয়। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিকে নিচ্ছি একটু ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। স্টুডিওতে আমাদের 3 জন অতিথি আছেন। আমরা আবারও সরাসরি আলোচনায় ফিরতে চাই। নির্বাচন, রাজনীতি ও প্রাসঙ্গিক ভাবনা এই শিরোনামে আমরা কথা বলবো। জনাব শ্যামল দত্ত, আপনার কাছে আবারও আসতে চাই। আসলে উপজেলা নির্বাচন নিয়ে কথা বলতেই হচ্ছে। আসলে উপজেলা নির্বাচনে এখনো 3টি ধাপ বাকি আছে, এবং প্রথম ধাপের যে প্রভাব বিস্তার নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে ভোটের হার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এখন হচ্ছে, এবং অস্বস্তি রয়েছে নির্বাচন কমিশন, আওয়ামী লীগ প্রার্থী সবার মধ্যে। আসলে হঠাৎ করে ভোটের হার কমে যাওয়ার কারণ কি বলে আপনার কাছে মনে হয়? যদিও নির্বাচন কমিশন বলেছে ধান কাটার কারণ, নানান কথা বলেছে। আমি মনে করি না ধান কাটার কারণে যে ভোটের হার 37% হবে, এটা অথচ আমরা জয়পুরহাটে দেখছি 73%, এবং রিয়েলিস্টিক অ্যানালাইসিস বলে আমার মনে হচ্ছে না। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা আমি নিয়ে একটু শঙ্কিত, সেটা হচ্ছে ভোট দেওয়ার ব্যাপারে মানুষের উৎসাহ কমে গেছে। দ্যাট শুড বি দ্য, এবং এটা কেন কমে গেছে, নির্বাচন কমিশনের উচিত এটা নিয়ে একটা সামাজিক গবেষণা করা, সোশ্যাল সার্ভে করা, এক্স্যাক্টলি কী কী কারণগুলো। আমি তো এবার ভেবেছিলাম যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন এবং এখানে প্রতীক নেই, ফলে ভোটের পার্সেন্টেজটা অ্যাটলিস্ট 50% হবে, সেটা হয়েছে 37%।
না না 36-10 37-এর কাছাকাছি। তো ইটস এ লেস দেন মাই এক্সপেকটেশনস। আমার ধারণা যে এই ধান কাটা গরম এগুলো কোনো কারণ না। আসলে কারণটা হচ্ছে আমাদের মানুষ, কিন্তু আমি আজকেও আমাদের রিপোর্টিং মিটিংয়ে বলছিলাম, মানুষ এই প্রতিষ্ঠানটা সম্পর্কে, এই যে উপজেলা প্রতিষ্ঠানটা সম্পর্কে মানুষের কোনো আস্থা নেই। এটারা আমরা এমনভাবে ক্রিপল করে ফেলেছি, পঙ্গু করে ফেলেছি। এটা একসময় একটা উপজেলায় পাওয়ার সেন্টার ছিল, উপজেলা পরিষদটা, সেটাকে এমপির তত্ত্বাবধান দিয়ে এবং ইউএনওকে সর্বক্ষমতা দিয়ে আমলারা নির্বাচিত একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। এরশাদের অনেক খারাপ কাজ, কিন্তু এই কাজটা খুব ভালো ছিল, এই যে লোকাল লেভেলে অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে যাওয়া। কিন্তু আনফর্চুনেটলি আমরা এটারে মানে ক্রিপল করতে করতে এটা একটা কার্যত আসলে তেমন কার্যকর প্রতিষ্ঠানই না, এবং যে কারণে মানুষের উৎসাহ নেই। আপনি এটার ভোটাররা যারা উপজেলা লেভেলে যে ভোটার, সে যদি দেখে এমপিও একজন আছেন, জেলা পরিষদও একজন আছেন, উপজেলাও একজন আছেন, ইউএনও একজন আছেন, আবার আমার চেয়ারম্যানও একজন আছেন ইউপির, এই যে মাল্টি লেভেলের মধ্যে যে কোনো সমন্বয় নেই, একটার উপর একটা চাপিয়ে দেওয়া আছে, তো উৎসাহ কেন হবে? এটা আমার মনে হয় এটা একটা কারণ। দ্বিতীয়ত সামগ্রিকভাবে ভোট টোট এগুলো কাজে লাগে, এটা বোধহয় মানুষের বিশ্বাসের মধ্যে আসলে আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। এটা যে আমি একটা ভোট দিলে এটা একটা কাজে লাগবে, এই জায়গাটি আনার জন্য আমার মনে হয় যদি আমরা সত্যিকার অর্থে কিছু কাজ না করি, তাহলে এই ভোট নিয়ে আগামীতেও খুব বেশি ভালো রেজাল্ট হবে আমার এটা মনে হয় না। এটি নির্বাচন কমিশনের উচিত একটা সামাজিক গবেষণা করা, যে কি কেন একটা ভোটারদের মধ্যে উৎসাহটা কম। কারণ এরকম একটা আমরা সবসময় দেখেছি যে স্থানীয় সরকারগুলো খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। এবারও যে কিছু কিছু জায়গায় ভালো ভোট হয়নি তা না, অনেক জায়গায় 50% উপরেও হয়েছে, কিন্তু অনেক জায়গায় আরও কম হওয়াতে গড়ে গিয়ে এটি 36.10 হয়েছে। এবং এটা খুবই আমাদের জন্য উদ্বেগজনক। মানুষের ভোট দেওয়ার কারণ হার যদি এভাবে কমতে থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি আরেকটা আমি ইশতিয়াকের একটি বক্তব্য একটু বলি, যে ও প্রত্যাশা করছে যে এই সংসদে আলোচনা হবে। আমার নয় একটু বেশি সংসদে কে আলোচনা করবেন, কারা নির্বাচিত হয়ে আসছেন, এই যে ন্যাশনাল ইস্যুগুলো, যে এডিপি কেন কাটছাট হলো, এটি বলার জন্য কিছু ফেসবুক এমপি আছেন, তারা হয়তো আলোচনা করবেন। কিন্তু রিয়েলি আমরা যারা একসময় সংসদ কভার করে এসছি, আমি পঞ্চম জাতীয় সংসদের কথা আমার মনে আছে 1991, আমরা যখন পার্লামেন্ট কভার করতে যেতাম অ্যাজ এ রিপোর্টার, হোয়াট এ ভাইব্রেন্ট পার্লামেন্ট। হ্যাঁ, এবং সেখানে যে ডিবেটগুলো হতো, রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত ডিবেট হয়েছে, সারা জাতি এই উপভোগ করেছে এগুলো। আমরা নিজেরা সেই জিনিসগুলো চোখের সামনে দেখা, একজন সুরঞ্জিত সেনগুপ্ত বা একজন ব্যারিস্টার মওদুদ, একজন তোফায়েল আহমদ, এদের যে লেভেল অফ ডিবেট, এগুলো আমি তো এখন দেখি কে কারে কি গালি দেয়, কি সব, মানে এগুলো শুনলে তখন আমাদের খারাপ। এখন আপনি যে এক্সপেকটেশন করছেন যে ইউর এক্সপেকটেশন ইজ এক্সপেকটেশন ইজ টু মাচ, দ্যাট এই বাজেটের এই সমস্ত খুঁটিনাটি দিক আসবো, আমি এগুলো নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এটা আশা করার মধ্যে ঠিক না। আসবো আমি আপনার কাছে। আমরা একটু সোহরাব হাসান আপনার কাছে আবারও যেতে চাই। আসলে আমরা দ্বাদশ সংসদ নির্বাচনে এমপিরা যে ভোট পেয়েছেন, সেই ভোটটিও কিন্তু পড়তে দেখিনি, এবং এবার প্রভাব বিস্তার নিয়ে যেসব কথা হচ্ছিল, এখন আসলে ভোটার আরো 3টি ধাপ আছে, ভোটার ফেরানোই কিন্তু প্রধান চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন বলেন, প্রার্থী বলেন, কিংবা ক্ষমতাসীন যারা প্রার্থী হতে যাচ্ছেন যেসব দল। শ্যামল দত্ত তো কিছু কারণের কথা বলেছেন না, এর সঙ্গে যেটা যুক্ত করা যায়, ভোটটা কার জন্য, ভোটটা কার, ভোটটা আওয়ামী লীগের না, বিএনপির না, নির্বাচন কমিশনারের না, ভোটটা হচ্ছে জনগণের, মানে ভোটারের। এখন ভোটারদের আপনি সেই সুযোগটা দিচ্ছেন কিনা যে ভোটাররা বাছাই করবে, মানে একে নির্বাচিত করবে না বিকে, না সিকে, না ডিকে, তা সেই সুযোগটা এখানে আছে কিনা, প্রথমত এই প্রশ্ন। এখানে আওয়ামী লীগ কৌশলে জয়ী হয়েছে, 7 জানুয়ারিও জয়ী হয়েছে, এই উপজেলা নির্বাচনেও, এবং তার আগে 14 সাল থেকেও যদি ধরেন, কৌশলে আওয়ামী লীগ খুবই মানে পারঙ্গম। কিন্তু নির্বাচনের যে মর্মার্থ, যে অন্তর্নিহিত শক্তি, যে চেতনা, যার জন্যে আওয়ামী লীগ দীর্ঘ বছর
21 বছর বা তার চেয়েও বেশি লড়াই করে এসেছে, সেটি কি ধরে রাখতে পেরেছে? আপনি ধরুন এই নির্বাচনেই এই উপজেলা ব্যবস্থায় এই ভেঙে পড়া মানে এমপিদের প্রভাব প্রতিপত্তি এসব সত্ত্বেও যদি এটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতো, অর্থাৎ আমাদের এখানে এখন রাজনৈতিক বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি, তাই তো? জাতীয় পার্টি নিঃশেষ হতে হতে এখন এবারে উপজেলা নির্বাচনে প্রার্থী দিতে পারেনি, 2-1টি ছাড়া। তো সুতরাং আপনার প্রতিদ্বন্দ্বিতা কার সাথে? এখন আওয়ামী লীগের যদি 3 জন প্রার্থী থাকে, তো এই 3 জন প্রার্থীর মধ্যে তার নীতির কোনো পার্থক্য নেই, আদর্শের পার্থক্য নেই, কর্মসূচির পার্থক্য নেই। একটাই হতে পারে, কারো চেহারা ভালো হতে পারে, কারো চেহারা একটু মন্দ হতে পারে, অথবা কেউ সুদর্শন হতে পারে, অথবা কেউ এলাকার সাথে হয়তো সম্পৃক্ত, মানে মানে যোগাযোগ ভালো, কারো যোগাযোগ কম। আপনি চিন্তা করতে পারেন যে এই উপজেলা নির্বাচনে 3 জন সম্ভবত সিলেটে নির্বাচিত হয়েছেন যে তারা অনাবাসী, মানে বাইরে তারা স্থায়ীভাবে থাকেন বিদেশে, তারা এখানে উপজেলা নির্বাচন করে জয়ী হয়েছে। এবং তার আগে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রও সেভাবেই জয়ী হয়েছেন। মানে আমরা নির্বাচনটা কোথায় নিয়ে গেছি? শ্যামল দত্ত বলেছেন যে এটা নির্বাচন কমিশনের মানে কি বলে তদন্ত করে দেখা উচিত, গবেষণা করে দেখা উচিত, কিন্তু এটা দেখা উচিত রাজনৈতিক নেতৃত্বের। তারা এই নির্বাচন নিয়ে এই যে তাদের মধ্যে কি সেই ঐক্য দেখেন? ঐক্য দরকার নাই তো, ঐক্য দরকার নাই। একটা নির্বাচন কাঠামো হয়, সেই কাঠামো আমরা নির্বাচন কমিশন কেন করেছি? সংবিধানে আছে নির্বাচন করার জন্যে, তো তাই নির্বাচন তো দেখানোর জন্যে না। নির্বাচন হচ্ছে নির্বাচনে ভোটাররা যাতে আসে। আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন নাকচ করলাম কেন, প্রত্যাখ্যান করলো কেন? যে সেখানে সেই সুযোগটা ছিল না। 22শে জানুয়ারি যে নির্বাচনটি হওয়ার কথা ছিল 2007 সালে, সেটি কেন প্রত্যাখ্যান করলো তখন বিরোধী দল? যে এখানে জনরায়ের প্রতিফলন হবে না। এখন মানুষ যখন আগেই জেনে যায় যে এই নির্বাচনে ফলাফল কী হবে, আপনি যদি দেখুন বিএনপি বা অন্য বিরোধী দল বাদ দিলাম, আওয়ামী লীগের তো বাংলাদেশে এখনও 40% সমর্থক আছে। সেখানে ভোট কেন কোথাও 17% পড়েছে, হ্যাঁ, কুষ্টিয়ার একটি উপজেলায় 17 পড়েছে, 7-8 বললাম ব্যতিক্রম। আচ্ছা, যদি গড়টাও ধরে নিয়েছে 36% তো আওয়ামী লীগের সমর্থক না, তার চেয়ে বেশি। সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন যে হয়েছিল, সেই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট পড়েছিল কত 10-12 বা 20 ভাগের নিচে, এবং সেখানে কিন্তু বিরোধী দলের প্রার্থীও ছিল না। তা আমরা নির্বাচনটাকে এই অবস্থায় নিয়ে এসেছি। আসলে গবেষণাটা করতে হবে রাজনৈতিক নেতৃত্বের, এবং প্রতিদিনই আওয়ামী লীগ অফিস থেকে বিএনপিকে গালাগাল দেওয়া যাবে, বিএনপি অফিস থেকে আওয়ামী লীগকে গালাগাল দেওয়া যাবে। তাতে জনগণের মানে দুরবস্থা আরও বাড়বে, এবং নির্বাচনের প্রতি মানুষের ন্যূনতম যে আস্থা, এটা ঠিক শ্যামল দত্ত বলেছেন যে মানুষ এখন আর ওইটা ভাবে না যে এই ভোট দিয়ে কিছু হবে। আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, মানুষ ভাবছে যে একে সরালে বোধহয় ভালো হবে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, যে বিএনপিকে সরিয়ে আওয়ামী লীগকে আনলে বোধহয় ভালো হবে। এখন আর ওই সুযোগটাই নেই। আসবো আমি আপনার কাছে, আমরা যেতে চাই সৈয়দ ইশতিয়াক, যে আপনার কাছে আসলে এই দায়টা কার, যে ভোট কমে যাচ্ছে? আসলে দায় রাজনৈতিক নেতৃত্বের, তারা এই পরিবেশ তৈরি করেছে। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্থানীয় মানুষের হাতছাড়া হয়ে গেছে। ওগুলোতে এখন আর তাদের কোনো মানে হাত নেই। এগুলো দেখা যাচ্ছে কেন্দ্র থেকে গিয়ে এই প্রান্তিক মানুষের যে নিজস্ব প্রতিষ্ঠানগুলো, সেগুলো দখল করে নিচ্ছে। টিআইবির যে গবেষণাটা, যেটা জরিপটা, যে 70% এইবারে প্রথম পর্বে ধনী, এবং এমন ধনী কারো মানে 4000% সম্পদ বেড়েছে গতবারের তুলনায়। এবং এরা ধনিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে, এরা কেন্দ্রের প্রতিনিধিত্ব করে, এরা বিদেশ থেকে এসে নির্বাচন করে, এরা কেউ কিন্তু স্থানীয় মানুষের প্রতিনিধিত্ব করে। জামানতও কিন্তু বাড়িয়েছে। হ্যাঁ, জামানত বাড়তে কটুকু আর বাড়িয়েছে, মানে গরিবরা যাতে নির্বাচন করতে না। এবং সত্যি নির্বাচনের পোস্টমর্টেম করে লাভ নাই বাংলাদেশে, কারণ নির্বাচন এখন থেকে এরকম করেই হবে। কারণ নির্বাচনী ব্যবস্থা বলে কিছু আর মানে অবশিষ্ট নেই। এবং এটা সত্যিই দুঃখজনক যে আওয়ামী লীগের নিজস্ব ভোটটাও সেখানে পড়লো না। এই যে 36.10% এই নিয়েও তো বিতর্ক আছে, এটা সত্যি 36 কিনা, এটাকে বানানো কিনা, মানুষের মনে তো এই প্রশ্নগুলো আছে। একটা জিনিস ছিল, মানুষ জানে যে আমরা যাকেই ভোট দিই না কেন, ভোটটা একই আস্থা বলে যাচ্ছে, বলে মানুষের আসলে সেখানে কোনো আস্থা মানে ভোট দেওয়ার প্রতি আগ্রহ নাই। আরেকটা হলো, রাজনীতিটা যখন ব্যবসার মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, অথবা ব্যবসা রাজনীতির মধ্যে বিলীন হয়ে যাচ্ছে,
তখন মানুষ নিজেকে আসলে প্রত্যাহার করে নেয়, মানুষ নিজেকে আর সংযুক্ত রাখতে পারে না, এবং এই রাজনীতি মানুষের সাথে কোনো যোগাযোগও রাখে না। এটা সম্পূর্ণভাবে কিছু মানুষের নিজস্ব রাজনৈতিক খেলায় পরিণত হয়েছে। নির্বাচন কমিশন এখানে আসলে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সরকার একটা করে নির্বাচনের আয়োজন করছে, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, আর নির্বাচন কমিশন সেটা আয়োজন করে দিচ্ছে। এখানে নির্বাচন কমিশন যে ভোটার বাড়াতে পারবে, ভোটের পরিবেশ বাড়াতে পারবে, সেরকম কোনো জায়গা আছে বলে মনে হয় না। ইভেন্টটা অর্গানাইজ করে দেওয়া, ঠিকমতো সম্পন্ন করে দেওয়াই হলো তার একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। শ্যামলদা ঠিকই বলেছেন যে উপজেলা প্রতিষ্ঠানটা একটা অসাধারণ সুন্দর প্রতিষ্ঠান ছিল, এটাকে মার্জিনালাইজ করে ফেলা হয়েছে। ভাইস চেয়ারম্যান দুজনের কোনো খবরই নেই, কিন্তু যে ভাইস চেয়ারম্যান আছে এবং মহিলা ভাইস চেয়ারম্যান আছে, চেয়ারম্যান ইউনোর পাশে বসে থেকে ইউনো মিটিং প্রিজাইড করে। তাহলে এটা স্থানীয় জনগণের একটা প্রতিষ্ঠান হলো কি করে? কোনোভাবে এটা স্থানীয় জনগণের প্রতিষ্ঠান থাকলো না, এটা কেন্দ্রের যে আমলাতন্ত্রের একটা এক্সটেনশন, সম্প্রসারিত রূপ, তাতে পরিণত হলো। আরেকটা হলো এর রাজনৈতিক ব্যবহার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাতে এমন ক্ষমতা দেওয়া আছে যে কোনো নির্বাচিত ব্যক্তিকে যখন তখন অপসারণ করতে পারে, অথচ স্থানীয় স্বশাসনের কথা বলছিল কিন্তু স্থানীয় প্রতিষ্ঠানগুলোর। তো আমরা সেটাও রেখে দিয়েছি, এবং আপনি দেখেছেন যে ইতিপূর্বে মেয়রদেরকে অপসারণ করা হয়েছে, প্রচুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে অপসারণ করা হয়েছে। একজন সচিবের খোঁচায় একজন নির্বাচিত লোক বাইরে চলে যাচ্ছেন। তো এইভাবে রাজনীতিবিদরা পুরো সিস্টেমটাকে, শাসন ব্যবস্থাটা পুরোটা আমলাতন্ত্রের হাতে তুলে দিচ্ছে, মানুষের কাছ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, এবং দিন শেষে এটা নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটার মধ্যে নির্বাচন, আইনের শাসন, শাসন ব্যবস্থা, এগুলো কিছু অবশিষ্ট নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা বিরতি থেকে ফিরে আমাদের অতিথিদের কাছে যাব। শেষবারের মতো দেশ সাম্প্রতিক নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সাম্প্রতিক আরও একবার স্বাগত। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমরা জনাব শ্যামল দত্ত, আপনার কাছে আসতে চাই আবারও। রাজনীতি বলি, নির্বাচন বলি, সব ক্ষেত্রে আসলে যে ব্যবসায়ীদের আধিক্য বাড়ছে, এবার উপজেলা নির্বাচনও একই রকম অবস্থা। আসলে রাজনীতি কোন দিকে যাচ্ছে? আর আমি আরও একটি প্রশ্ন যুক্ত করি, যদি এই যে ভোটারের আকাল, সেটি দ্বিতীয় ধাপ থেকে কমবে বলে মনে করেন কিনা? আমার মনে হয় না এটা কমার, মানে ভোটার আরও নিরুৎসাহিত হবে যখন দেখছে প্রথম নির্বাচনটা এরকম। সবকিছুর একটা প্রতিক্রিয়া আছে, এটাকে বলে কার্যকারণের প্রতিক্রিয়া, এবং কার্যকারণের প্রতিক্রিয়া কারণে মানুষ যেমন দেখেছে এই নির্বাচনটাতে তেমন কোনো উৎসাহ পাননি, পরেরটা তো আমার। তবে এটার জন্য যদি সত্যিকার অর্থে নির্বাচন কমিশন কিছু কাজ না করে, তাহলে এটা এরকমই হতে থাকবে। আমি সামনে দেখছি না যে খুব বেশি ভোটার হবে। তবে যেটি আপনি বললেন যে ব্যবসায়ী, জি, কাকে দোষ দেবে বলেন? সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসিকে দোষ দেবেন, নাকি ব্যবসায়ীদের দোষ দেবেন, নাকি রাজনীতিবিদদের বলবেন? একটা সমাজের অধঃপতন যখন হয়, এর জন্য এটা একটা মাল্টিপল ইয়ে থাকে, রেসপন্সিবিলিটি থাকে, এটা বহুমাত্রিক দায়িত্ব আছে এটার জন্য। নির্দিষ্ট কাউকে বলে লাভ নেই, এবং আমরাও কম দায়ী না, মিডিয়াও এর বাইরে আমি মনে করি না। আপনি মিডিয়ার নাম টাম দেখছেন না, বিভিন্ন ব্যাংকের লোনের মধ্যে একটা মিডিয়া হাউস কি করে 350 কোটি টাকা লোন নেয়, আমার এটা মাথায় কেটে না। টাকাটা গেল কই? ওই মিডিয়া হাউস আবার বল নাকি 3 মাস ধরে বেতনই হয় না। সো সামবডি হ্যাভ সাইফন দ্য মানি, কেউ টাকাটা অন্য জায়গায় নিয়ে গেছে। তো এরকম একটি জায়গায় আমার ধারণা যে যদি সত্যিকার অর্থে কার্যকর কিছু পদক্ষেপ না নিই, ভোটার টার্ন আপনি যেটা আশা করছেন আগামীতে আরও কয়েক ধাপের নির্বাচনে বাড়বে, এটা দলগুলোকেও অ্যানালাইসিস করে দেখতে হবে যারা নির্বাচনে অংশ নিচ্ছে। কেন ইশতিয়াক একটা প্রশ্ন তুলেছে যে আওয়ামী লীগের যে একটা ভোট ব্যাংক, সেই পার্সেন্টেজটাই বা কেন আসছে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর অন্যদিকে নির্বাচন কমিশন করতে হবে ভোটার টার্ন আউটের মানে না কম হওয়ার কারণটা কি, অন্যথায় সামনের দিকে ভোট হবে এরকম কোনো। আর এটা একটা গ্লোবাল ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষের মতো দেশে যেখানে ভালো ভোটার, মানে ওখানে তো একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা আছে, প্রতিযোগিতামূলক, হ্যাঁ, কিন্তু সেখানেও কিন্তু 60%-এর বেশি ভোট হচ্ছে না। এটা একটা গ্লোবাল ক্রাইসিস। আমার মনে হয় মানুষের মধ্যে এই আমরা এখন একটা এমন বিশ্বায়নের অর্থনীতির মধ্যে ঢুকে গেছি, ব্যক্তির পছন্দ অপছন্দ, তার এক্সপেকটেশন, ওই আবেগটা আর নাই। একটা সময় তো হচ্ছিল রাজনীতি একটা আবেগের বিষয় ছিল, এখন রাজনীতি হয়ে গেছে একটা রিয়েলিটির বিষয়, বাস্তবতার বিষয়। প্রত্যেকে ভাবে যে আমি ও এমপি হলে আমার কি লাভ, বলে আমি কেন ভোট দিতে যাব।
উন্নত দেশগুলো তো এই ক্রাইসিসটা আছে। অনেক উন্নত দেশে 30-35% বেশি ভোট হয় না। সাধারণ ভোটাররা জানেও না যে আজকে ভোট আছে। অনেক ভোটারের মধ্যে একেবারে যদি টাইনা টুনে নিয়ে না যান, নাহলে ভোট দিতে যায় না। আপনি আমেরিকান ভোটিং পার্সেন্টেজটা দেখেন, ওখানেও ভোটিং পার্সেন্টেজ বেশি হয় না আসলে। এটা একটা গ্লোবাল ক্রাইসিস। কিন্তু আমাদের মতো দেশগুলোতে ভোট ছিল একটা উৎসবের মতো। এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে, এই সাবকন্টিনেন্টে তো সবচেয়ে বড় গণতন্ত্র হচ্ছে ভারতবর্ষ, সেখানেও ভোটের কিন্তু উৎসাহটা কমছে। মানুষ ভাবছে যে তার নিজের অ্যাটাচমেন্টটা কোথায়, তার নিজের স্টেকটা কোথায়। এটি যদি সমাধান না হয়, আমাদের মতো দেশগুলোতে আরও সংকট হবে। এখানে তো এমনিতেই ইনস্টিটিউশনাল একটা ক্রাইসিস আছে ভোটের, আর ওইসব দেশে হচ্ছে যে অন্য ক্রাইসিস। এর জন্য কি রাজনীতিকরা দায়ী না? অবশ্যই, এই যে উৎসব হারিয়ে অবশ্যই রাজনীতিবিদ দায়ী তো বটেই। আপনি যদি ভোটটাকে একেবারে একটা ব্যালেন্সিং ফ্যাক্টরের মধ্যে না রাখেন, একটা ভারসাম্যমূলক ব্যবস্থার মধ্যে না রাখেন, যদি এটাকে এক পাল্লাটা একদিকে ভার করে রাখেন, তাহলে মানুষের মধ্যে দেখবে যে পাল্লাটা এমনি ঝুঁকে আছে, এখানে আমার কোনো ইয়ে নেই। সেটাই ঘটছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সোহরাব হাসান আপনার কাছে একটু যেতে চাই। আমার হাতে 2 মিনিটের জন্য যদি আপনি একটু বিশ্লেষণ করেন, আসলে রাজনীতির জন্য কতটা অশনি সংকেত। আমরা নির্বাচন বলি, যাই বলি না কেন, উপজেলা নির্বাচন সামনে, ভোটারের আকাল, সবকিছুর জন্য রাজনীতি আসলে কতটা অশনি সংকেতের মধ্যে আছে একটু যদি বলেন। জনগণ অশনি সংকটের মধ্যে আছে এবং জনগণকে উদ্ধার করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের। তারা চান কিনা। একদল বর্জনের আওয়াজ তুলছে, আর একদল যে কোনোভাবে যেন তেনভাবে নির্বাচন বা কৌশলে জয়ী হচ্ছে। নির্বাচনের মতো হলে আমি মনে করি বাংলাদেশেও আবার ভোটাররা উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দেবে এবং এই 36% 72 হবে। আপনি জানেন 2008 সালে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি ছিল প্রায় 87%। সেই 87 থেকে আজকে 36, জাতীয় নির্বাচনে ছিল 42, এবং এরপর যদি এটা 25-এ নেমে আসে আমি অবাক হব না। জি, আমরা একদম শেষ কথা শুনতে চাই। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে শেষ করতে চাই। না, এটা খুবই অশনি সংকেত দেশের জন্য, এটা শুধু রাজনীতির জন্য না। এবং রাজনীতিবিদরা, আমি তো বলবো, নিজেদের জীবনটাকে নিজেরাই কঠিন করছেন, সাথে জনগণকেও একটা কঠিনতর পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছেন। যদি একটা উন্মুক্ত পরিবেশ না থাকে, যদি মানুষ সুন্দর করে কথা বলতে না পারে, রাজনীতি যদি রাজনীতিবিদদের হাতে না থেকে এটা চলে যায় ব্যবসায়ীদের হাতে, অন্য কোনো শক্তির হাতে, একটা সময় তো রাজনীতিবিদরাই নিজেদেরকে হারিয়ে ফেলবেন। এবং 2008-এও আমরা দেখেছি 80% প্লাস মাইনাস ভোট হয়েছে, সেটা এখন এত কমে যাচ্ছে। এবং এখানে যে মানুষ উৎসাহ হারিয়ে ফেলছে এবং মানুষ যে মনেই করছে না নির্বাচনী সিস্টেম বলে কিছু একটা আছে, নির্বাচনী ব্যবস্থাপনার এমন একটা পঙ্গুত্ব, এটা কিন্তু দেশের জন্য খুবই, আমি বলবো যে অশনি সংকেত। এবং আগামী দিনগুলোতে শাসন ব্যবস্থাটা একেবারেই রাজনীতিবিদদের হাতছাড়া হবে এবং এটা চলে যাবে যেটাকে বলা যায় সমাজের, হয়তো যেটাকে যারা বলে যাদের হাতে যাওয়ার কথা নয় তাদের হাতে চলে যাবে। এভাবে রুলিং বাই থাকস যদি হয়ে যায়, তাহলে কিন্তু দেশে শাসন ব্যবস্থা বলে কিছু থাকবে না। এটাই হলো সবচেয়ে জয় পরাজয় কারো না কারো থাকবে, একে অন্যের বিরোধিতা করবে, কিন্তু বিদ্বেষ বিভাজনটা এমন একটা জায়গায় গেছে, এখানে একটা শত্রুতা, কে কাকে নির্মূল করে ফেলতে চায়, নির্মূল করতে গিয়ে নিজেরা নির্মূল হয়ে যাচ্ছে এবং এটা চলে যাচ্ছে অন্য একটা শক্তির হাতে, যেই শক্তিটা বাংলাদেশ কোনোদিন কামনা করে নেই। এটা হলো সংকট। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন এবং সামনে আরো যে কয়েকটি ধাপ আছে, সেগুলো নিয়ে যদি কিছু বলেন বা আপনার যদি কোনো না, আমার মনে হয় না সেখানে কোনো ভালো ভোট কিছু হবে, বরং প্রথম ধাপের চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। জি, অনেক চ্যালেঞ্জ আছে। আমার হাতে এখনো 2 মিনিট সময় আছে। আমরা একটু জনাব শ্যামল দত্ত, আপনার কাছেও আসতে চাই 1 মিনিটের জন্য। যদি কিছু বলেন যে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে যে সংখ্যাগুলো এখন আছে, সেগুলো কতটা উঠতে পারবে? এটা নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো যদি প্রথম ধাপের মধ্যে কি কি ল্যাকিং গুলো ছিল, কি কি ল্যাপসের কারণে ভোটারদের উৎসাহ কম, এটা যদি অ্যানালাইসিস করে পদক্ষেপ নেন, তাহলে কিছুটা সম্ভাবনা আছে। আদারওয়াইজ যেটা ইশতিয়াক বলেছে, ইট কুড বি মোর দেন এটা ওয়ার্স দেন হবে। কিন্তু এখানে ভোটিং পার্সেন্টেজের চাইতে বড় হিসাবটা হচ্ছে কি জানেন, আমি আপনাকে বলি যে আমি একটু আগে যে আলোচনাটি করলাম, আপনি প্রতিষ্ঠানটা কতখানি ইম্পর্টেন্ট। উপজেলায় যদি আপনি সত্যিকার অর্থে একটা কার্যকর প্রতিষ্ঠান না করেন, তাহলে ভোটার গেল না গেল তাতে কি আসে যায়। ধরেন এই 36.10% জায়গায় 57.10% হলো বা 60 হলো, তাতে কি লাভ? আপনি ইনস্টিটিউশন হিসেবে অলরেডি একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছেন উপজেলাকে যদি আপনি সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করেন, অটোমেটিক ভোটের উৎসাহ বাড়বে।
আমার মনে হয় সংকটের গোড়াটি ওই জায়গাতে। জি, ওটা যদি অ্যাড্রেস না করেন। আবার দেখেন এই 36% আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুশি, উনি বলছেন এটা সন্তোষজনক। তো উনি যদি সন্তোষজনক থাকেন তখন তার কিছু বলার থাকে না। আচ্ছা, উনি তো সবকিছুতেই সন্তোষজনক। উনি সকালবেলা একটা বাড়ির সামনে বেরিয়ে 10টা ফেসবুকের ছবি পোস্ট দেন, এতেও উনার সন্তোষ দেখতে পাচ্ছে চেহারায়, কিন্তু সেটা তো তাতে কোনো যায় আসে না তো কিছু। জি, আপনি যদি শেষ কথা। আচ্ছা, শেষ কথা হচ্ছে যে শুধু এই বিপদটা কিন্তু শুধু উপজেলা নির্বাচনে নয়, উপজেলা পরিষদে নয়, বিপদটা কিন্তু জাতীয় সংসদে, বিপদটা রাজনীতিতে, বিপদটা রাজনৈতিক দলে, এবং রাজনীতি তো রাষ্ট্র পরিচালনা করার কথা, সেখানে কিন্তু অরাজনৈতিক শক্তি ঢুকে গেছে। যে অরাজনৈতিক শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ এত বছর লড়াই করেছে, এখন যেটা সৈয়দ ইশতিয়াক রেজা বললেন যে অরাজনৈতিক শক্তিই এখন রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, যেটা কোনোভাবেই কাম্য না গণতান্ত্রিক ব্যবস্থায়। অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য জনাব শ্যামল দত্ত, সোহরাব হাসান, সৈয়দ ইশতিয়াক রেজা, তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল অন্য কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।